তিনি বললেন যে আমরা হিন্দু নই একদম। আচ্ছা, তিনি বললেন আমরা হিন্দু নই, মানে যেটা মতুয়া মতাদর্শের যে দার্শনিক ভিত্তি, তিনি বললেন বেদ বিধি নাহি মানি, না মানি ব্রাহ্মণ। আপনি বললেন যে আমরা হরিচাঁদ ঠাকুরের মতাদর্শ হচ্ছে আমরা ব্রাহ্মণকে বিশ্বাস করি না, ব্রাহ্মণ ধর্ম আমার ধর্ম নয়, হিন্দু ধর্ম আমার ধর্ম নয়। আজকে যারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর তারা ব্রাহ্মণদের পুজো করছে, তারা ব্রাহ্মণ্য ধর্ম মনুবাদের যারা পৃষ্ঠপোষক তাদের সাথে ঘুরছে, তাদের হাত ধরে রাজনীতি করছে। আজকের মতুয়ারা কি আজকের মতুয়ার বললে ভুল হবে, গত 30-40-50 বছরের মতুয়ারা কি আবার ব্রাহ্মণ্যবাদকে স্বীকার করতে শুরু করে দিয়েছে? মানে পক্ষে 40 বছরের ব্যাপার না আসলে, মানে এটা শুধু ধর্মের ক্ষেত্রে বিকৃতি হয় তা তো নয়, আপনি ইডিওলজির ক্ষেত্রেও দেখবেন। প্রথমেই দাগিয়ে দেওয়া যে মতুয়ারা আসলে মুসলিম ধর্মের দ্বারা অত্যাচারিত এক নিপীড়িত জাতি, এটা তো রাজনৈতিক ভাষ্য। আমি বলছি এইটা কেন হলো? যেটা বিজেপির যেটা ব্যাখ্যা যে 27% ছিল এখন 8% আছে, তার মানে অত্যাচার হচ্ছে, এটা এক ধরনের একটা প্রচার, কিন্তু এইটা কিন্তু তাতে সামগ্রিক নয়, সত্যকে প্রতিফলিত করে না। মানুষের দেশত্যাগের মূল কারণ আসলে এই আমি যেগুলো বললাম এগুলোই। আমাকে একটু বলুন যে মতুয়া কারা, মানে এই মতুয়া সমাজের জন্ম কিভাবে হলো? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কে? প্রত্যেকেই হিন্দু। এবার মানুষের মধ্যে কনফিউশন হচ্ছে, এক শ্রেণীর মানুষ মনে করে যে মতুয়ারা হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে ব্রাহ্মণ্যবাদের শিকার, তার ফলে এই মতুয়া সমাজ গড়ে উঠেছে, তারা আজকে বিভাজিত হয়েছে, আজকে তারা রিফিউজি হয়েছে। আরেক দল বলে যে মতুয়ারা আসলে মুসলিম ধর্মের মানুষদের দ্বারা অত্যাচারিত, পাকিস্তানি খান সেনাদের দ্বারা অত্যাচারিত বাংলাদেশে, সেই অত্যাচারের শিকার হয়ে তারা এদেশে বছরের পর বছর ধরে এসছে, তারা আজও সমাজের নিপীড়িত সম্প্রদায়। মানে এরা কারা, মানে কিভাবে কি হলো, মতুয়া কেন? না, মতুয়ারা বাংলারই আদিম অধিবাসী, অন্যান্যদের মতো। এখন হিন্দু ধর্মের যে বর্ণ কাঠামো, সেই বর্ণ কাঠামো তো 4টে বর্ণ নিয়ে হিন্দু সমাজ, শূদ্রদের কাজ উচ্চ বর্ণের সেবা করা, কিন্তু এই যে নমশূদ্র যারা ছিল এদের আগে বলা হতো চণ্ডাল, এদের নাম ছিল আগে চণ্ডাল। এখন এরা হচ্ছে আনটাচেবল, তখন যারা অস্পৃশ্য বলা হতো, মানে হিন্দুদের যে 4টে যে বর্ণ সেই বর্ণের বাইরে পঞ্চম বর্ণ, এদের উচ্চ বর্ণের সেবা করারও অধিকার ছিল না, কারণ আনটাচেবল যারা, যাদের স্পর্শ কেউ গ্রহণ করে না। মানে নমশূদ্র আলাদা, চণ্ডাল আলাদা? না, আগে নাম ছিল চণ্ডাল। 1910 সালে একটা আন্দোলনের ফলে আলটিমেটলি ব্রিটিশ আমলে তারা চণ্ডাল নামটা পরিবর্তন করে এই নমশূদ্র নামকরণটা মেনে নেয়। এটার দাবি ছিল হরিচাঁদ গুরুচাঁদের মধ্যে, গুরুচাঁদ ঠাকুরের সময়কার ঘটনা। তিনি এইটা নিয়ে একটা আন্দোলন করেছিলেন, স্মারকলিপি দিয়েছিলেন, এবং আলটিমেটলি এইটা ইংরেজ সরকার মেনে নেয়। এবং এটা মেনে নেওয়ার পরেও উচ্চবর্ণ হিন্দুরা তাদের চণ্ডাল বলেই অভিহিত করতে পছন্দ করত, ওই নমশূদ্র বলতে রাজি ছিল না। আসলে নম নামকরণটা চেয়েছিলেন, সেই সময় প্রশাসনও তো উচ্চবর্ণের লোকজন ঢুকে গেছিল, তারা আবার তার পেছনে একটা শূদ্র যুক্ত করে দিয়ে এটা করে। তো এইটা তারা যখন মানতে চায়নি, তখন আবার নতুন করে নির্দেশ জারি করে গভর্নমেন্ট, ইংরেজ গভর্নমেন্ট, যে ওই যে জমির দলিল ইত্যাদি ইত্যাদি যা হবে, এটা করবার সময় ওদের ওই জমির দলিলে লিখত চণ্ডাল। তখন ওই যাদের রেজিস্ট্রেশন আছে, যারা ওই যারা দলিল টলিল রেখে, তাদের উপরে নির্দেশই দেয় যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে যদি ওদের চণ্ডাল রেখা হয়, ওটা নমশূদ্র লিখতে হবে। আচ্ছা, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে 1910 সাল থেকে তারা নমশূদ্র হিসেবে পরিচিত। কিন্তু তাদের যে আনটাচেবিলিটি, তাদের যে অস্পৃশ্য করে রাখা হয়েছিল, সেইটা উচ্চবর্ণরা তখনও কিন্তু এটা মানেনি। আচ্ছা, একটা কথা বলুন, যখনই হিন্দু ধর্মের, গোড়া হিন্দু ধর্মের উপর মহল বা যাদেরকে আমরা সোকল্ড উচ্চ বর্ণ বলতে পারি, তারা যখন এই ধরনের মানুষদেরকে বলে দিচ্ছে তারা চণ্ডাল, তারা অস্পৃশ্য, এই সময় মুসলিম ধর্মের মানুষরা তাদের পক্ষ নিয়েছিল কি, বা মুসলিম ধর্মের মানুষদের এদের নিয়ে স্ট্যান্ড কি ছিল সেই সময়? না, এই সময় মুসলমানদের সাথে এই আনটাচেবলদের, আনটাচেবল মানে চণ্ডাল থাকাকালীন বা পরে যখন নমশূদ্র হলো,
তখন বিভিন্ন সামাজিক ইস্যুতে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে, একসঙ্গে তারা আন্দোলন করেছেন। ধরুন এইটা নিয়ে নমশূদ্ররা প্রথম একটা বড় আন্দোলন করে 1871, 72, 73 এরকম 2-3 বছর ধরে কয়েকটা জেলাতে। মানে আপনার ওই সময়ের যদি ডিএম ইংরেজ আমলে জেলা প্রশাসক যারা ছিলেন তারা রিপোর্ট দিচ্ছেন হায়ার অথরিটিকে, গ্রামের পর গ্রাম ঘর ছাওয়া হচ্ছে না, মাঠ অনাবাদি পড়ে আছে। এর একটা আন্দোলন করেছিলেন যে তাদের, বিশেষ করে আপনি এটা পাবেন অনেকগুলো গবেষণামূলক বইতে আপনি এটা পাবেন। তো যে এরা বলেছিল আমাদের যদি হিন্দু ধর্মের একটা সম্মানজনক জায়গাতে যদি জায়গা না দেওয়া হয় তাহলে আমরা আর উচ্চবর্ণের কাজকর্ম করব না। এবং এরাই ছিল শ্রমজীবী মানুষ, ফলে এরকম একটা অবস্থা তখন তৈরি হয়েছিল। পরবর্তীকালে যখন তারপরে আরও পরে গুরুচাঁদ ঠাকুর যখন এলেন তখনও এই আন্দোলনগুলো এইভাবে চলতে থাকে। এটা কোথায় হচ্ছে, মানে যারা এই চণ্ডাল বলুন যাই বলুন, এরা কি গোটা ভারতবর্ষেই এদেরকে এটা হচ্ছে, নাকি এই পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বা বৃহত্তর বঙ্গে এটা? না না, গোটা দেশেই তো আন্দোলন হয়েছে এবং চণ্ডাল নামটা একটা সর্বভারতীয় নামই ছিল, সর্বভারতীয় নাম চণ্ডালটা, এবং এখানে এদের বলা হতো। আসলে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশে তো সেন্সাস শুরু হয় বলে 1882, আসলে তো 1872 থেকে শুরু হয়েছিল, ঠিকমতো হয়নি, যার জন্য 1882টাই ধরে। এবং সেই সময়ে বাংলার ক্ষেত্রে ধরুন হিসেব হতো হিন্দু এত, মুসলমান এত, খ্রিস্টান, জৈন এবং আনটাচেবল এত। আনটাচেবলদের হিন্দুদের মধ্যে গোনা হতো না। এটা কি স্বাধীনতার পরেও হতো? না না, এইটা আমি বললাম 1872 থেকে আপনার 1930 সাল 31 সাল পর্যন্ত এইটা চলেছিল। মানে আপার কাস্টের লোকের আপত্তি ছিল যে আনটাচেবলদের যদি হিন্দুদের মধ্যে গোনা হয় তাহলে উচ্চবর্ণের মান মর্যাদা ক্ষুণ্ণ হয়। তো এই ব্যাপারটা তখন ছিল। তো তারপরে একটা সময় তো বুঝতে পারছেন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর ব্যাপারটা যখন আসছে তখন বাংলার ক্ষেত্রে মুসলমানরা তো এমনিতেই 50%-এর কিছু বেশি ছিল। তখন দেখছে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব যদি নির্বাচিত হয় আপার কাস্টে খুব সমস্যা হবে। ওই সময় থেকে তারা আবার একটা উল্টো মুভমেন্ট শুরু। তারা মানে এরা কারা? রাজনৈতিকভাবে কোনো শক্তি, মানে হিন্দু মহাসভা কি ছিল এই প্রক্রিয়ার মধ্যে? হিন্দু মহাসভা, তখন হিন্দু মহাসভা ঠিক না, হিন্দু সভা বলে একটা সংগঠন তৈরি হয়। মানে শ্যামাপ্রসাদ না না, শ্যামাপ্রসাদ মুখার্জির ঠিক আগে থাকতে এটা শুরু হয়। তারপরে হিন্দু মহাসভাও এই আন্দোলনের মধ্যে যুক্ত হয়, কংগ্রেসও এর সঙ্গে যুক্ত হয়। সবাই মিলে গোটা ভদ্রলোক শ্রেণী তারা এই আন্দোলনটা শুরু করে যে ওদের হিন্দুদের মধ্যে ঢোকাতে হবে। এবং 31 সাল থেকে এইটা শুরু হয়। 31 সালে সবার নাম সব জন, এরাই এক সময় বাধা দিয়েছিল, এরাই আবার করলো। আপনার কি মনে হয় এর কারণ কি মুসলিম লীগ, মানে মুসলিম লীগের আধিপত্য বা তাদের জয়? এইটা হচ্ছে মুসলিম লীগের আধিপত্য না। এখন যখন একটা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বর প্রশ্ন, একটা রাজনৈতিক সিস্টেম আসছে, 1919 সালে একটা ভারত শাসন আইন তৈরি হয়েছে, সেইটাকে আবার পরিবর্তন করার কথা হচ্ছে। এবং আলটিমেটলি এই লড়াইয়ের ফলে 1935 সালে গিয়ে আবার একটা ভারত শাসন আইন তৈরি হয়। এবং সেইখানে তো বিভিন্ন অংশের মানুষ সংখ্যার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হচ্ছে। ফলে এই কারণেই মূলত এইটা ভালোবেসে তা নয়, এইটা এই চাপে পড়েই। আর যেহেতু এখানে মুসলমানরা সংখ্যায় এতটা বেশি, হ্যাঁ, এতটা বেশি না হলে হয়তো যদি দেখতো যে এদের বাদ দিয়ে করা যায় তাহলে হয়তো এরকম হতো না। কিন্তু মুসলমানদের একটা সংখ্যার চাপ ছিল এবং এইসব কারণে আস্তে আস্তে তাদের হিন্দু ফোল্ডের মধ্যে তাদের নিয়ে আসা হয়। কিন্তু তাদের কিন্তু মর্যাদা দেওয়া হয় না, সামাজিক মর্যাদা তারা পায়, দেওয়া হয় না। রাজনৈতিক ভোটাধিকার চলে আসে বা ইত্যাদি হয়, ভোটাধিকারও তো বোধহয় আসে না, সেটা আরও পরে। সেক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হয়। এদের মধ্যেও আস্তে আস্তে একটা চেতনার সৃষ্টি হয় এই গুরুচাঁদের মুভমেন্টের ফলে। তারা এবার তাদের নিজস্ব প্রতিনিধিত্ব দাবি করতে থাকে যে আমাদের হিন্দু হিসেবে নয়, আমাদের যেহেতু একটা আলাদা আইডেন্টিটি আছে, আমাদের জন্য আলাদা কিছু শেয়ার তারা দাবি করতে থাকে রাজনীতিতে, যে কারণে সেই একটা টানাপোড়েনও ছিল।
আচ্ছা, সে টানাপোড়েনটা দীর্ঘকাল ছিল। এটা কবে হচ্ছে, এই ঘটনাটা কখন ঘটছে? এটা ধরুন আপনি 30-এর দশক থেকে শুরু হয়, 30-এর দশকের থেকে শুরু হয় বলছি বটে, কিন্তু আসলে আপনি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের কথা যদি বলেন, তা আপনি সেখানে দেখবেন এই নমশূদ্ররা, এই মতুয়ারা কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেনি। না, তখন তারা মানে ম্যাক্সিমামটা করেনি। তখন চিত্তরঞ্জন দাস ছিলেন, তিনি চিঠি লিখেছেন গুরুচাঁদ ঠাকুরকে। মহাত্মা গান্ধী চিঠি লিখেছেন গুরুচাঁদকে যে আপনি আপনার সম্প্রদায়ের লোকজন নিয়ে এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে তখন স্বদেশী আন্দোলনটাও যুক্ত হয়ে যায় 1905 এবং 1906। কিন্তু তা সত্ত্বেও তারা এটার সঙ্গে যুক্ত হয়নি, না হয়ে বরং মুসলমানদের সাথে তারা একটা জোটবদ্ধ হয়েছে। জোটবদ্ধ হওয়ার কারণ হচ্ছে তখন জমিদারি প্রথা। এই উচ্চবর্ণ হিন্দু এবং এই ভদ্রলোকরা ছিল জমিদার, আর এরা সব ছিল প্রজা কৃষক। সেই জায়গা থেকে এরাও গরিব। সেই জায়গা থেকে এই কৃষক হিসেবে তাদের একটা স্বার্থের প্রশ্ন ছিল। তখন এই যে খাজনা ইত্যাদি ইত্যাদি নানান রকমের জমিদারি অত্যাচারের কথা আমরা জানি, ফলে এই জায়গা থেকেও একটা ঐক্য তৈরি হয়েছিল। তো এইভাবে এটা 1905 সালেও এটা হয়েছিল। তারপরে তো 30-এর দশক থেকে এসে আন্দোলনটা আরও ইন্টেন্সিফাই হয় এবং আস্তে আস্তে দেশভাগের প্রশ্নটাও এসে যায়। যে আলোচনা আমাদের মতুয়াদেরকে নিয়ে, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কে, কিভাবে তার জন্ম, তারা কারা, কোন প্রেক্ষিতে হরিচাঁদ গুরুচাঁদের জন্ম হলো, আন্দোলনটা, তার ব্যাপ্তি একটু বলবেন? শুনুন, এই যে আনটাচেবল করে রাখার জন্য যেটা হয়েছিল, তাদের শিক্ষার অধিকার ছিল না। প্র্যাকটিক্যালি লোকালয়ে প্রবেশও নিষিদ্ধ ছিল, মানে দর্শনেরও অযোগ্য। এদের যদি দেখে ফেলে তাহলে আমাকে স্নান করতে হবে। তাই? হ্যাঁ, মানে মানে বাঙালি হিন্দু ভদ্রলোক, মানে সকল ভদ্রলোক ডেফিনেটলি, ধরুন ব্রাহ্মণ, সে একজনকে দেখলে তার স্নান করতে হবে। শুধু এইটা শুধু বাংলায় না, আনটাচেবিলিটির এইটাই একটা সর্বভারতীয় ক্ষেত্রে বৈশিষ্ট্য। স্পর্শ করলে আমাকে স্নান করতে হবে। এমনকি দর্শনের অযোগ্য যখন বলছে, আমার চোখে পড়লেও আমি অপবিত্র হয়ে যাবো, আমাকে স্নান করতে হবে, ফলে তোমার লোকালয়ে প্রবেশ নিষেধ। তাহলে সে কোথায় থাকবে? সেই জন্যই তো তাদের এই দুরবস্থা হয়েছে, তো এই কারণে যে তাহলে একটা জনগোষ্ঠী বাঁচবে কী করে, সেই জায়গা থেকে আজকে তাদের এই পিছিয়ে পড়া অবস্থা। তো এইরকম যখন অবস্থা, সেই সময়ে প্রথম হরিচাঁদ তিনি নিরক্ষর লোক ছিলেন, কিন্তু একেবারে নিরক্ষর লোক। এখন থেকে 100-200 বছর আগে তার জন্ম হয়েছে। হ্যাঁ, 225-30 বছর আগে। তো মানে 1812 বোধ হয়, 1812 সাল বোধ হয়। তো এইবারে তিনি দেখলেন যে এই জাতির মুক্তি কি করে হবে। তিনি তার নিজের মনীষার জায়গা থেকে তিনি এটা করেছেন, এবং তিনি দেখলেন এইটা আসলে এই হিন্দু ধর্মের যে নির্দেশ, এই যে আনটাচেবিলিটি, এই যে বর্ণপ্রথা, এইটাই হচ্ছে এর মূল কারণ। সেই জন্য তিনি সেই সময়ে যে স্লোগানটা তুললেন, যে কথাটা বললেন, তিনি বললেন যে আমরা হিন্দু নই একদম। আচ্ছা, তিনি বললেন আমরা হিন্দু নই, মানে যেটা মতুয়া মতাদর্শের যে দার্শনিক ভিত্তি, তিনি বললেন বেদ বিধি নাহি মানি, না মানি ব্রাহ্মণ। বিধি না মানি ব্রাহ্মণ। তাহলে যারা বেদ মানে না, বিধি মানে এই যে মনুসংহিতা নিয়মকানুন মানে না, ব্রাহ্মণ মানে না, তারা তো আসলে হিন্দু ফোল্ডের মধ্যে থাকারই কোনো ইয়ে নেই, ফলে আমরা হিন্দু নই। বুঝতে পেরেছেন? শাস্ত্র সম্পর্কে বললেন যে ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ, ব্রাহ্মণ প্রধান মার্কা বিজ্ঞাপন যন্ত্র। উনি বললেন এই যে শাস্ত্র বলা হচ্ছে, এর কোনোটা শাস্ত্র না, এগুলো সব হচ্ছে ব্রাহ্মণের বিজ্ঞাপন। ব্রাহ্মণরা তৈরি করেছে, করে বলছে ব্রাহ্মণকে শ্রদ্ধা করবে, ব্রাহ্মণকে উপঢৌকন দেবে, নিজের স্বার্থে তৈরি করে একটা সমাজ স্বার্থে তৈরি করেছে, এর কোনোটাই শাস্ত্র না, ফলে এটা মানব না। তাহলে এইটা যদি স্লোগান হয়, এটা যদি দর্শনের ভিত্তি হয়, সেই দর্শন তো হিন্দু ধর্মের অংশ হতে পারে না। হিন্দু ধর্মের যারা ঈশ্বর, শ্রীকৃষ্ণ, নারায়ণ, শিব, কালী, এরা তার মানে কোনোটাই মানছে না। আচ্ছা, ওকে, তার মানে কোনোটাই মানছে না। এইটা হচ্ছে হরিচাঁদের দর্শন, মানে মতুয়া দর্শনের মূল কথা। তারপরে পরের ধাপে যেটা হলো, পরের ধাপে গুরুচাঁদ, ওনার ছেলে গুরুচাঁদ এসে দেখছেন যে যত কথাই আমরা বলি, যদি শিক্ষা না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন যদি লোকে না হয়, তাহলে মানুষের কাছে এরা অ্যাকসেপ্টেবল হবে না। তিনি কতগুলো সামাজিক সংস্কারের কথা বললেন, যে যদি একটা কাঁচা গামছাও থাকে, একখানা গামছা একখানা কাঁচা মানে সাদা রঙের ওই যে ইয়েগুলো, সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘর বাড়ি
পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যা আছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এবং শিক্ষা, হ্যাঁ, যে ওই খাস বা না খাস ছেলে মেয়ে শিক্ষা দিস, এই আমি চাই। তো গুরুচাঁদ ঠাকুর বলছে খাস না খাস তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দিস, এই আমি চাই। তিনি বললেন যে ভিক্ষা করবি তবুও ছেলে মেয়ে, ভিক্ষা করে ছেলে মেয়ে পড়াবি, মানে এইরকম একটা শিক্ষার আন্দোলন তিনি শুরু করলেন। ফলে এবারে শিক্ষার আন্দোলন তো সহজ ছিল না, শেখাবে কে? হ্যাঁ, শেখাবে পড়াশুনো জানা তো সেই ভদ্রলোক বাবু, হ্যাঁ, ভদ্রলোক বাবুরা। ফলে তারা এবারে যেখানে 10 টাকায় অন্য জায়গায় শিক্ষকতা করে, এখানে 30 টাকা চায়। এরকম করে করে তারপরে ধরুন যাকে তারা স্পর্শ করে না তাকে শিক্ষা দিতে গেলে যা হয়, এরকম হচ্ছিল। ফলে স্কুল হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এরকম স্কুল মানে কি, সেই সময় তো ব্রিটিশ গভর্নমেন্টও কোনো এডুকেশনের পলিসি সেভাবে নেয়নি। ওই গ্রামের বড় একটা বট গাছতলায় বসে, কারোর একটা বড় চৌরি ঘর আছে, বারান্দাতে বসে, এরকমভাবে এই আন্দোলনটা শুরু হয়। কিন্তু ব্যাপারটা এরকম ছিল, ধরুন কোনো একটা গ্রামে একটা সালিশি গোলমাল বেঁধেছে নিজেদের মধ্যে, সালিশির জন্য গুরুচাঁদ ঠাকুরকে ডাকছেন। গুরুচাঁদ ঠাকুর বলছে, পাঠশালা করেছিস গ্রামে? যদি বলে না, তাহলে তোদের ওই গোলমালের মধ্যে আমি যাব না, আগে পাঠশালা করে এসে আমাকে খবর দে, তারপরে গিয়ে গোলমাল মেটাতে যাব। মানে এরকম করে করে এই শিক্ষা আন্দোলনটা শুরু করেন। ফলে এর ব্যাপ্তিটা ক্রমেই বেরিয়ে পড়ে। তা এইটা প্রথমে যেটা শুরু হয় যে এই নমশূদ্রদের মধ্যে প্রথম শুরু হয়, বা চণ্ডালদের মধ্যে প্রথম শুরু হয়। তো এইটা কতকগুলো জেলাতে এদের সংখ্যাধিক এরা ছিল, সেটা ধরুন বরিশাল, ফরিদপুর, খুলনা, যশোর, এইটাকে কেন্দ্র করেই এই আন্দোলনটার সূত্রপাত হয়। আর আশেপাশে আস্তে আস্তে ছড়িয়ে তার ব্যাপ্তিটা হয়। তো এই আপনি বললেন যে আমরা হরিচাঁদ ঠাকুরের মতাদর্শ হচ্ছে আমরা ব্রাহ্মণকে বিশ্বাস করি না, ব্রাহ্মণ ধর্ম আমার ধর্ম নয়, হিন্দু ধর্ম আমার ধর্ম নয়। আজকে যারা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর, তারা ব্রাহ্মণদের পুজো করছে, তারা ব্রাহ্মণ্য ধর্ম মনুবাদের যারা পৃষ্ঠপোষক তাদের সাথে ঘুরছে, তাদের হাত ধরে রাজনীতি করছে। আজকের মতুয়ারা কি, আজকের মতুয়া বললে ভুল হবে, গত 30-40-50 বছরের মতুয়ারা কি আবার ব্রাহ্মণ্যবাদকে স্বীকার করতে শুরু করে দিয়েছে? মানে 40 বছরের ব্যাপার না, আসলে এই বিকৃতিগুলো তো বোঝেন। মানে এটা শুধু ধর্মের ক্ষেত্রে বিকৃতি হয় তা তো নয়, আপনি ইডিওলজির ক্ষেত্রেও দেখবেন। মার্ক্সবাদ একটা দেখবেন দেশে দেশে যেতে যেতে সে মার্ক্সবাদের আর অবশিষ্ট কিছু অন্যরকম হয়ে গেছে। তো এটারও আমি আপনাকে বললাম মূল মতাদর্শের কথা, কিন্তু এইগুলো তো তারা তখন লেখেননি। এটা প্রথম তারক সরকার এইগুলোকে লিপিবদ্ধ করে। এখন তারক সরকার ছিলেন এই যে কবি গান গায় না, লোককবি, তিনি একজন সেই সময়ের বিখ্যাত লোককবি ছিলেন। আর লোককবি এইটা কিন্তু নমশূদ্ররাই সাধারণত এর শুরু থেকে। এখন প্রথম দিকে লোককবিগুলো হতো ওই জমিদার যোদ্ধারাই ডেকে ডুকে এগুলো করতে হতো, এবং এটা হতো ওই ধর্মের উপর ভিত্তি করে, চৈতন্যর আন্দোলন ইত্যাদি ইত্যাদি, এই হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়গুলো নানান রকম ব্যাখ্যা করে সুর দিয়ে জনপ্রিয় করে, যেমন যেমন কবিরা করে, এইগুলো করতেন। ফলে এইরকমভাবে একজন যেটা এইটা করতে অভ্যস্ত, এইটা সম্পর্কে বোঝেন, জানেন, তার মতো করে তিনি যখন এইগুলো লিখেছেন না, ওই যে ধর্মের ওই যে মানে আপনার গৌরাঙ্গের যে চিন্তা ভাবনা চেতনা, তারও প্রতিফলনটা এর মধ্যে রয়েছে। এবারে কি হয়েছে, এর মধ্যে থেকে এইবারে বেছে নেওয়া, বুঝলেন তো, এই সঠিক বেঠিকটা। আর মানুষ তো জানেন যে এই বিকৃতিগুলোই তাদের কাছে আগে গ্রহণযোগ্য হয়ে ওঠে। মানে আগাছার বাড় বেশি হয়, ধানের থেকে আগাছাটা বেশি বাড়ে। তো এক্ষেত্রেও তাই হয়েছে প্রথম থেকে। হতে হতে তারপরে তো হিন্দু ধর্মেরও একটা বৈশিষ্ট্য আছে, বিভিন্ন ধর্মমত, বিভিন্ন সম্প্রদায়ের মত অ্যাবজর্ব করা, আত্মীকরণ করা, এটা তো হিন্দু ধর্ম এই করেই বেঁচে আছে। ভারতবর্ষও তাই, ভারতবর্ষই তাই। হিন্দু নয়, ফলে এটাও আস্তে আস্তে ওই আত্মীকরণের দিকেই এগিয়ে গেছে। মুসলমান বিরোধিতা কেন হতে গেল? মানে এই যে মত, একটা বিরাট মানে রাজনৈতিক ভাষ্য, আমি বলছি ধর্মীয় বা এটা নয়, যে ভাষ্যে বলা হয় যে মুসলমানদের দ্বারা অত্যাচারিত মতুয়ারা, এই রাজনীতিটা এলো কি করে? আর মুসলমানের দ্বারা কি সত্যি অত্যাচারিত মতুয়ারা? আসলে বাংলার ক্ষেত্রে মানে ব্রিটিশ আমলের কথাই বলছি, লড়াইটা তো জমিদারদের সাথে নানান রকমের হয়েছে।
এখন একজন জোরদারের সাথে একটা হিন্দু জমিদারের, যখন জোরদার আর জমিদার বলছি, বা দুজন জমিদারের মধ্যে যখন একটা লড়াই লেগে গেছে কোনো একটা জমি নিয়ে, তখন কী হতো, তখন ওই যে লাঠিয়াল দরকার হতো। তা এদের একটা মার্শাল ছিল, এরা লাঠি খেলায় ওস্তাদ ছিল, তখন এদেরই সাধারণত ভাড়া করে নিয়ে যেত। এই নমশূদ্রদের মধ্যে বড় বড় সর্দার লাঠিয়াল ছিল, এটা মুসলমানদের মধ্যেও ছিল। এবং এইটা তো এক শ্রেণীর লোক বরাবরই আছে। একটা সময় এসে একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল হিন্দু মুসলমান ব্যাপারে, যে মুসলমান লাঠিয়ালরাই বেশি শক্তিশালী না নমশূদ্র লাঠিয়ালরা শক্তিশালী। তো যখন দেখা যেত যে দুজন জমিদার একটা মুসলমান লাঠিয়ালদের নিয়ে এসছে আর একটা হিন্দু মানে নমশূদ্র লাঠিয়ালদের নিয়ে এসছে, তখন দেখা যেত এইটাতে আসলে খুন জখম হয়ে যেত, বুঝতে পেরেছেন? কারণ ওই শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। আবার দুই দিকে নমশূদ্র লাঠিয়াল এসছে, তখন দেখা যেত আসলে মক ফাইট করতো। মানে এইটা ছিল যে খুনোখুনিটা করবো না, আর সবটা হয়ে যেত, এরকম একটা অবস্থা ছিল। এবং এই যে গ্রামে গঞ্জে হিন্দু মুসলমানের যে টেনশন, তার মধ্যে কিন্তু একটা বড় কারণ ছিল এই লাঠিয়ালদের মধ্যে রেষারেষি। এই তাদের মধ্যে মুসলমানদের মধ্যে বড় বড় লাঠিয়াল ছিল, আর এদের মধ্যেও ছিল। এটা আমি একটা দিকের কথা বলছি, আরও অনেক কারণ আছে। এটা যেমন পদ্মবিলের কাজিয়ে একটা মতুয়াদের ইসের মধ্যে আছে, মানে কাজিয়া শুধু ওইরকম না, অনেক সময় জোটাজুটির কাজিয়া হয়েছে। মানে এক এলাকায় হলো যে হিন্দুরা বেশি শক্তিশালী, মানে নমশূদ্র লাঠিয়ালরা শক্তি, হিন্দু মানে নমশূদ্র লাঠিয়াল, হিন্দুদের পক্ষে নমশূদ্ররা আর মুসলমানদের পক্ষে মুসলমানরা। তো দেখা গেল যে ওখানে 50টা 60টা গ্রামের যত লাঠিয়াল আছে, হিন্দুরা একদিকে হয়ে গেল, দিনক্ষণ নির্বাচন করে অমুক দিন অমুক মাঠে, দুই দিকে দাঁড়িয়েছে, ওদিকে 5000 লাঠিয়াল, এদিকে 5000 লাঠিয়াল ঢাল সড়কি নিয়ে, মধ্যেখানে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, ইংরেজরা তখন যাতে এটা না হয়। তো তারপর এক সময় দেখা গেল যে পুলিশ পালাচ্ছে, দুই দিক দিয়ে যখন ঢাল সড়কি নিয়ে সব, তো এরকম জোটাজুটির লড়াই হতো। এবং এগুলো আলটিমেটলি একটা সাম্প্রদায়িকতায় কনভার্ট হয়ে গেছে। এবং এই টেনশনের একটা অনেক কারণ আছে, এটাও একটা কিন্তু হিন্দু মুসলমানের এই টেনশনের বড় কারণ। এবং এই যে আজও এই নবশূদ্রদের মধ্যে মুসলিম বিরোধী কথা বললেই তারা খুব তাড়াতাড়ি খেয়ে যায়, যেটা বিজেপি করতে পেরেছে। হ্যাঁ করতে পেরেছে, তারও কিন্তু এর একটা এই ঐতিহাসিক কারণটা আছে, ঐতিহাসিক কিছু কারণ। এই যে ব্যাপারটাই মানে মানে পুরুষানুক্রমে এই রেষারেষির একটা জায়গা কিন্তু আছে। এটা তো রেষারেষি, আমি বলছি অত্যাচার। এই যে মানে প্রথমেই দাগিয়ে দেওয়া যে মতুয়ারা আসলে মুসলিম ধর্মের দ্বারা অত্যাচারিত এক নিপীড়িত জাতি, এটা তো রাজনৈতিক ভাষ্য। আমি বলছি এইটা কেন হলো? আপনি একটা বাংলার লাঠিয়াল বলে একটা বই আছে, সেটা এখন খুব পাওয়া যায় না, আমার কাছে একটা কপি আছে, নিত্যানন্দ সেন বলে একজন লিখেছিলেন। সেই সময়ের ওই 46-45-40-এর দশকের বড় বড় লাঠিয়াল যারা, তারা কিন্তু দেশভাগের সাথে সাথে চলে আসে এবং এই বগুলা টগুলা মাঝদিয়াটিয়া এলাকায় তারা বসবাস করে, তার উত্তরপুরুষ বসবাস করে। এটার কারণ হচ্ছে এক তো উচ্চবর্ণ হিন্দু, ওই যে তারা লড়াইটা লড়েছে মুসলমানদের সাথে, তাদের মধ্যে একটা আশঙ্কা ছিল, সের মতো ব্রিটিশ ছিল, যে সাহসটা ছিল এবার পাকিস্তান হয়ে গেছে, সেই কারণে কিন্তু তারা সঙ্গে সঙ্গে চলে আসে। এবং এরাই ছিল কিন্তু মানে হিন্দুদের, সে উচ্চবর্ণ হিন্দু নিম্ন, এরাই ছিল শক্তি। তো এটা চলে আসায় মুসলমানদের মানে নবশূদ্রদের একটা মন ভেঙে যায়, এটা একটা কারণ ঘটে। এবং তারপরে আপনি যদি বলেন যে সেই অর্থে দাঙ্গা, মানে আমরা ভারতে দাঙ্গা বলতে নেলির দাঙ্গা বুঝি বা গণহত্যা বুঝি, আমরা মিরাট ভাগলপুরের দাঙ্গা বুঝি, কলকাতার দাঙ্গা তো আমি 47 সালের পরের কথা বলছি। তারপরে ধরুন জামশেদপুর, মুম্বাই, মুজফ্ফর, গুজরাট দাঙ্গা, এই যে দাঙ্গা, এবং তাতে যে মানুষ মরেছে প্রায় 500,000-2,000 লোক মরেছে। বাংলাদেশে পাকিস্তান আমল থেকে, মানে 71-এর পরে বলছি না, 47 সাল থেকে এরকম দাঙ্গা কিন্তু কখনো হয়নি। আচ্ছা, এটা কিন্তু এটা কখনো হয়নি। বা দেশভাগের সাথে সাথে পাঞ্জাবে যা হয়েছিল, যে ওদিক দিয়ে লাশ ট্রেনে তুলে দিচ্ছে, এদিক থেকে লাশ ট্রেনে হাজার হাজার মানুষকে খুন করে, এইসব জিনিসগুলো 50 সালের পূর্বে তো পূর্ব প্রান্তে কিছুই হয়নি। 50 সালে একটা ছোটোখাটো দাঙ্গা বাঁধে, সেটা নোয়াখালীর দাঙ্গা তো 46-এ। হ্যাঁ, আমি সেটা বলছি, হয়েছে তো না, আমি স্বাধীনতার পরের কথা বলছি, স্বাধীনতার পরের কথা বলছি। 46-এ
এখানেও দাঙ্গা হয়, তাও তো এখানে সরোয়ার্দিকে সবাই জল্লাদ বলে। কিন্তু আপনি দেখবেন যারা গবেষণামূলক বই লিখেছে তারা বলছেন অ্যাপ্রক্সিমেটলি 5,000 মানুষ 46 সালে কলকাতা দাঙ্গায় মারা গেছে, তার মধ্যে 4,000ই হচ্ছে মুসলমান। ও তাই? একদম হাজারখানেক হিন্দু মারা গেছে, 25% মুসলমান মারা গেছে, 75% 25% হিন্দু মারা গেছে, 75% মুসলমান মারা গেছে। হ্যাঁ, এটা কিছুটা তো ঠিকই, কারণ কলকাতার পপুলেশন তো বেশি মুসলিমই ছিল, 30% মতো এরাই ছিল। এবং তারপরে এই যে সরোয়ার্দির কথা বলেন, সেই সময় গোটা কলকাতা পুলিশে, তখনও কিন্তু এই যে কলকাতা পুলিশ আর ওয়েস্টবেঙ্গল পুলিশ আলাদা, কলকাতা পুলিশে কোনো মুসলমানের উপস্থিতি ছিল না, সব হিন্দু ছিল, সব হিন্দু ছিল, এবং কোনো অফিসার ছিল না, এবং আপার কাস্ট হিন্দু ছিল। আপার কাস্ট হিন্দু মানে তো আপার কাস্ট 30-40 জন, আপনি পরিসংখ্যানটা দেখবেন, সরকারি পরিসংখ্যান 30-40 জন কনস্টেবল ছিল, অফিসার কেউ ছিলই না প্র্যাকটিক্যালি। ফলে তাই দিয়ে, এবং তার পুলিশ কর্তা হচ্ছে কিন্তু ইংরেজ, এইটা তো আর সরোয়ার্দির হাতে প্র্যাকটিক্যালি ছিল না, যে কারণে সরোয়ার্দি কিছু করতেও পারেননি। হ্যাঁ, ওকে দোষ দেয় এটা হচ্ছে আসলে আনন্দবাজার স্টেটসম্যানের প্রচার, আর নোয়াখালী দাঙ্গাটাকে অনেক বড় করে দেখানো হয়। কিন্তু এইসব দাঙ্গার তুলনায় নোয়াখালী দাঙ্গা কতটুকু, কতজন মারা গেছে জানেন? সরকারি হিসেবে বোধহয় 213 জন না কয়জন মারা গেছে, হতে পারে 100-3 লোক মারা গেছে। এখানে হিন্দু বেশি ছিল না, ওটা পুরোপুরি হিন্দুরাই মারা গেছেন, পুরোপুরি হিন্দুরা, পুরোপুরি মানে হয়তো 2-5 জন মুসলমান মারা যেতে পারে, সেটা মানে একতরফা বিষয়। সেই হিন্দুর মধ্যে তো আপার কাস্ট হিন্দু ছিল, আমি বলছি মতুয়া সম্প্রদায় মধ্যে যারা মারা গেছে তার আপনি ধরেন 90% নমশূদ্ররাই মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, ওখানে নমশূদ্ররাই মূলত মারা গেছে নোয়াখালী দাঙ্গাতে। তাহলে আপনি বলছেন যে 71 পরে যার যেসব হিন্দু মানুষ বা বিশেষ করে মতুয়া তারা এই দেশে এলো, তাদেরকে 47 থেকে 71-এ বিরাট কোনো অত্যাচারের শিকার হতে হয়নি মুসলমানদের দ্বারা বাংলাদেশে, এইটা একটু জানতে। নমশূদ্রদের মধ্যে যারা সত্যি সত্যি সেই লাঠিয়াল শক্তি যেটা ছিল তারা চলে আসে, আমি যেটা ইতিহাসটা আগেই এসছে, সেই ইতিহাসটা বললাম যে এই কারণে তারা ভয় পেয়ে চলে আসে। আর ওইখানে তো আসলে হিন্দুদের নেতৃত্ব মানে তো উচ্চবর্ণ হিন্দুরা, তারা দেশভাগের পরপর চলে আসে। এখন একটা অংশের নেতৃস্থানীয় মানুষরা যখন দেশ ছাড়েন, তখন অন্যান্যরা প্রথম হচ্ছে সংখ্যায় কম হয়, অসহায় বোধ করেন, পয়সাওয়ালা লোক, লেখাপড়া জানার লোক চলে এসছেন। আর মুসলমানরা তো আসলে একটু উৎসাহিত ছিল, আমরা পাকিস্তান পেয়ে গেছি। আর তারপরে এই 30-এর দশক থেকে বাংলা ভাগের জন্যে আমাদের এখানকার যে আনন্দবাজার, যুগান্তর, স্টেটসম্যান এইসব পত্রিকা যে প্রচারটা করেছিল, মানে যেহেতু বাংলাটা ভাগ করতে হবে, যে মানে মুসলমানদের একটা দানব হিসেবে চিহ্নিত করেছে এই 2 দশক ধরে, যে তারা এত খারাপ। যে কাগজ বলছে আনন্দবাজার পত্রিকা, স্টেটসম্যান, মানে গোটা কংগ্রেস যেটা করেছে, হিন্দু মহাসভা করেছে, তার সহযোগী হিসেবে সব প্রচারপত্র, কারণ বাংলাটা ভাগ করতে হবে, তার মধ্যে তো জনমত তৈরি করা দরকার। মানে স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই সংবাদপত্র বিক্রি হয়ে গেছে। 30-এর দশক থেকে বিক্রি না, তারা হিন্দুদের পক্ষে করছে, আপার কাস্ট হিন্দুর পক্ষে করছে, আলটিমেটলি ব্যবসা করে, তার মানে টাকা পেয়েছে। শুধু ব্যবসা না, তাদের এই ইন্টারেস্টটাও ছিল, এই হিন্দু ইটা ছিল। আর এখানে যে আপনার গোয়েঙ্কা, বিড়লা, তারা তো চাইছে বাংলাটাকে ভাগ হোক। বাংলা ভাগের আন্দোলনে মারোয়ারিটাই বেশি পয়সা দিয়েছে, তো এইটা করেছে। ফলে সেই সময়ে একটা পরিবেশ তৈরি হয়েছে যেন মুসলমান মানেই হচ্ছে একটা সাংঘাতিক ব্যাপার। ফলে এই আতঙ্কটাও তখন ছড়িয়েছে। ফলে এরকম একটা অবস্থার মধ্যে মূলত সে দেশের মানুষ চলে এসেছেন এইসব কারণে, যেটা হলো আজ গিয়ে খুব বড় কিছু হচ্ছে না, কিন্তু আগামী দিন তো হতে পারে। আমরা সংখ্যালঘু মানুষ, এই আশঙ্কায় মানুষ দেশ ছেড়েছে, না হলে দাঙ্গা হাঙ্গামা। আর একটা ভারত নামের একটা স্বপ্নও ছিল, মানে ওই দেশে সব আছে, কোনো অসুবিধা। আজও আপনি যদি যান, আজও বাংলাদেশে ঠিক তারা মনে করে ভারতটা আমার দেশ, এই দেশটা আমার দেশ না। এটা আমি নিজে ফলে যে কোনো সমস্যা হোক সেটা মনে করে দেশ ছাড়াই হচ্ছে তার সমাধান। তো এরকম একটা মানসিক বিষয় আগে থাকতে তৈরি হয়েছে এই প্রচারের ফলে দীর্ঘদিন ধরে। এবং দীর্ঘদিন ধরে যারা হিন্দু তারা বাংলাদেশকে নিজের দেশ প্রায় মনে করে না বললেই, আজও তাই। ফলে ছোটোখাটো গোলমাল হয়নি তা না, সব দেশের সংখ্যালঘুদের উপর কিছু হয়েছেও কিছু, কিন্তু সেখানে মানে আমি বলছি এই অসাম্প্রদায়িক লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি, যেটা ঠিক উল্টো হচ্ছে আজকে আমাকে ভারতে।
সেখানে হিন্দুদের পরে কিছু হলে কিছু লোক তো আছে শয়তান বজ্জাত, তারা করে, কিন্তু 90% মুসলমান কিন্তু তার বিরুদ্ধে দাঁড়ায়। আর আমাদের পশ্চিমবঙ্গে হয়ে গেছে মুসলমানদের কিছু উপর কিছু হলে 10% লোক তাদের পক্ষে দাঁড়াবে না, 90% লোক তার বিরুদ্ধে চলে যাবে। যারা দাঁড়াবে তাও সামনে গিয়ে দাঁড়াবে না। কিন্তু ওখানে এখনও আছে হিন্দুদের উপর অত্যাচার হলে মুসলমানরা সামনে গিয়ে বুক চিতিয়ে দাঁড়াচ্ছেন। সেই ব্যাপারটা বহু অসংখ্য এই যে মানে এই পট পরিবর্তনের সময়ও এটা বহু ক্ষেত্রে দেখা গেছে। ফলে এই ব্যাপারটা তো আছে, একটা আশঙ্কা আছে, কিন্তু সেই অর্থে ওই চিটাগাং কিছু বৌদ্ধদের উপর হয়েছে, আর একটা ভোলাতে 4-5 জন লোক মারা গেছিল। তাছাড়া ওই কিছু দুষ্কৃতীরা দোকান একটু লুট করলো, এ করলো রাতের অন্ধকারে, তাও রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে করে কখন? যখন সাধারণ মানুষের সাপোর্ট থাকে না। তাছাড়া বাংলাদেশের একটা মূর্তি হাত ভেঙে দিল, কোন সময় দেখবেন? রাত্রি 2টোর সময়। হ্যাঁ, প্রকাশ্যে গিয়ে এই জিনিসগুলো ঘটে না। মৌলবাদী মুসলিম যারা করছে, সে মৌলবাদী হোক, আর মৌলবাদীরা এটা করে না, মানে মৌলবাদীরা বলছি ওই ধর্মপ্রাণ মুসলমান, তারা এগুলো করতে যায় না। এগুলো করে কিছু কট্টর মানে ফ্যানাটিক লোকজন যারা আছে। আর একটা ব্যাপার শোনেন, সাম্প্রদায়িকতার যে প্রকাশ, সেটা কি শুধু দাঙ্গা হাঙ্গামার মধ্যে ঘটে? তার তো আরও অনেক ম্যানিফেস্টেশন আছে। ধরুন চাকরি বাকরি, উচ্চশিক্ষা। আপনি বাংলাদেশের প্রশাসন দেখুন তো, হিন্দুরা কত চাকরি করে? তারা বলছে 8% হিন্দু, কিন্তু সরকারি মাস্টারি শিক্ষকতা দিয়ে দেখবেন 22-25% চাকরি বাকরি তারা করে। তা সেখানকার রাজনীতি এবং প্রশাসন যদি সাম্প্রদায়িক হয়, এটা হয়? আমাদের এখানে 27% মুসলমান, চাকরি হচ্ছে 3টে, আর ওখানে 8% তাও বলছে এটা মক্কা নাকি, হিন্দুদের এই মুসলমানদের মক্কা পশ্চিমবঙ্গ। অথচ সেখানে তারা 8% হিন্দু, তারা 25% চাকরি বাকরি করছে। সমস্ত ক্ষেত্রে বড় বড় জায়গাতেও তারা আছে। তার মানে আমি এটা বলছি না যে একটা এরকম সমস্যা কিছু নেই, আছে, সমস্যাও কিছু আছে, কিন্তু সেটা দেশ ত্যাগের জন্য যথেষ্ট নয়। আমি আপনাকে এইটা বলতে চাই, সমস্যা আছে কিন্তু দেশ। আর আপনি ভাবুন, আমি চলে এসেছি, আমার দাদা ওখানে আছে, আমার বাবা কোনো দিন আসেননি। দাঙ্গা হাঙ্গামার ব্যাপারে হলে এইভাবে দেশ ত্যাগ করে? একটা পরিবার দেশ ত্যাগ করছে, আগে তার ছেলেকে পাঠাচ্ছে, সে একটা চাকরি বাকরি পেয়ে গেলে তার 30 বছর, 20 বছর, 10 বছর পরে তার মা বাবা আসছে। দাঙ্গা হাঙ্গামার ব্যাপারে হলে এরকমভাবে হয়। ফলে ওই সংখ্যা কমে গেছে, তার মানে দাঙ্গা হাঙ্গামা হয়, যেটা বিজেপির যেটা ব্যাখ্যা, যে 27% ছিল, এখন 8% আছে, তার মানে অত্যাচার হচ্ছে। এটা এক ধরনের একটা প্রচার, কিন্তু এইটা কিন্তু তাতে সামগ্রিক নয়, সত্যকে প্রতিফলিত করে না। মানুষের দেশ ত্যাগের মূল কারণ আসলে এই আমি যেগুলো বললাম এগুলোই। সঙ্গে একটা মিডিয়ার অপপ্রচার, আপনি যেটা নতুন অ্যাড করলেন, সেটা তো সবসময় করে যাচ্ছে মানুষকে আরো বেশি। এই মিডিয়া সবসময় বড় লোক, আপার কাস্ট, উচ্চ মধ্যবিত্ত শ্রেণী দ্বারা ডমিনেটেড। কারণ আমার মনে হয় যেটা বললেন আপনি, আনন্দবাজার, স্টেটসম্যান, এই কাগজগুলো, বেশিরভাগ কাগজের রিডারশিপ আসলে মধ্যবিত্ত। আসলে এগুলো দোষ দিয়ে লাভ নেই। ধরুন আপনি একটা মিডিয়া করছেন, আজকে ছোট, কালকে এটা বড় করতে গেলে দেখবেন তারপরে নানান জায়গা থেকে সুযোগ সুবিধে, টাকা পয়সার প্রয়োজন হয়, এবং এই সুযোগটাই, এই দুর্বলতাটাই এরা ক্ষমতাসীন সরকার, টাকা পয়সা তারা নেয়, এইভাবেই বিক্রি হয়। এটা মিডিয়ার ক্ষেত্রেও যা, নেতাদের ক্ষেত্রেও তাই, মানুষের ক্ষেত্রেও তাই। আর আজকে এই যে আমজনতা ভোট দিচ্ছে, তারা কিন্তু এটাকে নিন্দা করবে, আবার আমজনতা ভোট দিচ্ছে, 10,000 টাকা দেবো, 2,500 টাকা দেবো, তাতেই বিক্রি হয়ে যাচ্ছে। তারা কিন্তু আবার মিডিয়াকে সমালোচনা করছে, গভর্নমেন্টকে সমালোচনা করছে, মানে অথচ তারাও নিজেরা এইটুকুতে বিক্রি হয়ে যাচ্ছে।